তো আমাদের এখানে মূল আসার উদ্দেশ্য হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের হস্তক্ষেপ কামনা করা। কারণ আমরা বিগত দিনে এমন কোনো মন্ত্রণালয় নাই, এমন কোনো কোথাও নাই, এমন কোনো ব্যক্তিবর্গের কাছে নাই যে আমরা ওইখানে না গেছি। কিন্তু সেখান থেকে আমাদেরকে বারবার আশ্বস্ত করা হয়েছে যে আমাদের কাজগুলো তারা দ্রুত হারে সমাধান করবে, যা আমরা দৃশ্যমানভাবে দেখতে পাইনি কখনোই। তো ইতালি সরকারের পক্ষ থেকে প্রায় 1 বছর আগে একটা ভয়ঙ্কর অভিযোগ করা হয়। সেটা হইতেছে বাংলাদেশ টাকার বিনিময়ে যাচ্ছে, বাংলাদেশ টাকার বিনিময়ে ওয়ার্ক পারমিটগুলো বেচা কিনা হয়। তো এটা নিয়ে কিন্তু অলরেডি ইতালি গভর্নমেন্ট যারা আছে তারা এটা নিয়ে কার্যক্রম শুরু করছে। তার জন্য তাদেরকে অন্তরস্থ থেকে ধন্যবাদ। কিন্তু আমরা কূটনৈতিক যে উপায় আছে, আমরা যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, অংশীদারিত্ব যে সম্পর্ক আছে, আমরা আমাদের দিক থেকে করতে পারতাছি না। যেমন এই 1.5 বছরের মধ্যে আমরা এমন কোনো চক্রকে আটক করতে পারি নাই, যার কারণে আমাদের এই দুঃখ দুর্দশা। তো গত মাসে ইতালি মিনিস্ট্রি থেকে একজন আসছে, উনি আমাদের এগুলো নিয়ে কথা বলছে কিন্তু আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কেউ আজকের দিন পর্যন্ত ইতালি যেতে পারে নাই। এটা হচ্ছে আমাদের জন্য ব্যর্থতা। আমরা কয়েকবার আন্দোলন মানববন্ধন করেছি, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 9 সেপ্টেম্বর 2024 সালে। সেখানে আমাদের অনেক লোকের সমাগমের মাধ্যমে আমরা সেখানে একটা দাবিগুলো পেশ করি শাহাবুদ্দিন পার্কে। তো সেখান থেকে যখন আমরা দেখলাম যে না, আমাদের দাবিগুলো ঠিক জায়গা মতো উপস্থাপন হচ্ছে না, তখন আমরা সেখান থেকে মুভ করতে চেয়েছিলাম প্রধান উপদেষ্টা বরাবর। তো সেখান থেকে আমাদের সেনাবাহিনী ভাই, সম্মানিত সেনাবাহিনী যারা আছে, তারা আমাদেরকে আশ্বস্ত করছে যে তারা আমাদের এই ব্যাপারগুলো নিয়ে সমাধানের আগ পর্যন্ত তারা এটা নিয়ে কাজ করবে, এবং তারা আংশিকভাবে কাজ করছে। তাদেরকে ধন্যবাদ। একদম যে করে নাই তা না, তারা আংশিকভাবে কাজ করছে। কিন্তু আমরা হতাশ। আমরা এখন এমন একজন ব্যক্তির কাছে আসছি, উনি কোনো রাজনৈতিক পরিচয় না ওনার, উনি কোনো দেশের প্রধানমন্ত্রী হিসাবে ওনার কাছে আসি নাই। উনি হচ্ছেন ওয়ার্ল্ড সেলিব্রিটি ডক্টর মোহাম্মদ ইউনূস, বিশ্বের নোবেল জয়ী। সারা বিশ্বের মধ্যে যদি বড় কোনো অনুষ্ঠান থাকে সেটা হচ্ছে অলিম্পিক। ওই অলিম্পিক অনুষ্ঠানে উনি বিশেষ অতিথি হয়ে যাওয়ার সম্মান উনি রাখে। তাদের কিছু চাওয়া পাওয়া আছে, তারা কিছু একটা চায়। তারা চায় কূটনীতিক উপায়ে এখানে কোনো চুক্তি হোক। যেমন লিবিয়া দিয়ে 2014 সাল থেকে 2024 সাল পর্যন্ত 1100 বাংলাদেশি নিহত হয়েছে, যার অধিকাংশ সাগর পথে। কিন্তু এটা নিয়ে আমরা খুবই অনীহা প্রকাশ করছি। আমাদের এখান থেকে অবহেলিত। আমরা এমন কোনো দালাল চক্রকে ধরতে পারি নাই, যার কারণে যারা অবৈধভাবে যাচ্ছে তাদেরকে তারা চিহ্নিত করতে পারে। তো অবশ্যই ভাই, অবৈধভাবে যারা যাচ্ছে এটা যদি রোধ করা যায়, অবশ্যই আমরা বৈধভাবে যারা আছি আমাদের জন্য এটার পথটা আরও প্রশস্ত হবে। তো আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের এই ব্যাপারটা নিয়ে রিকোয়েস্ট করুক। আমরা যদি কারো উপর আশ্বস্ত রাখতে পারি, সেটা হচ্ছে যে আমাদের ওয়ার্ল্ড সেলিব্রিটি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, উনি যদি নিজের মুখে আমাদেরকে কোনো আশ্বস্ত করে তবে আমরা আশ্বস্ত হব। কারণ আমি জানি এই সমস্যার সমাধানের জন্য শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া আর কেউ নাই আমাদের এটা সমাধান করার জন্য। একজন দেশপ্রেমিক হিসাবে কখনো চাই না রোড ব্লক হোক, কখনো চাই না মানববন্ধন আন্দোলন হোক। কিন্তু যদি আমাদের এটা সুব্যবস্থা করা না হয় অতি দ্রুত সময়ের মধ্যে, আমরা আমাদের প্রবাসী ভাইদেরকে নিয়ে যে কোনো প্রকার কর্মসূচি পালন করতে আমরা বাধ্য হব, যা আমরা দেশপ্রেমিক হিসাবে কখনো চাই না। আমাদের প্রবাসী ভাইদের পক্ষ থেকে অলরেডি ঘোষণা দেওয়া হয়েছে। কারণ আমরা যারা আছি, আমরা যারা ওয়ার্ক পারমিট পাইছি, আমরা আমাদের ভাই, আপন ভাই। তো আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বলতে চাই, এবং অতি সম্মানের সহিত বলতে চাই, স্যার আপনি আমাদের সমস্যাটা নিয়ে কাজ করেন। অন্ততপক্ষে আমাদের এখান থেকে 2, 4, 5 জন প্রতিনিধির মুখ থেকে আপনি শুনেন আমাদের সমস্যাগুলো। আপনি থাকতে থাকতে আমি চাই আপনার কাছ থেকে আমরা একটা সমাধান পাই। যদি সেই সমাধান না হয়, সেক্ষেত্রে আমরা 60,000 ভুক্তভোগী একসাথে রাস্তায় নামতে বাধ্য হব। ইতালি অ্যাম্বাসিডরকে আমন্ত্রণ জানাতে হবে এবং তাকে অনুরোধ করতে হবে যেন অতি দ্রুত 2023 সাল থেকে শুরু করে এই পর্যায়ে 1 মাসের ভেতর যত পাসপোর্ট ভুক্তভোগী এবং অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী আছে তাদের সকলের সমস্যার সমাধান করার লক্ষ্যে দৃশ্যমান কার্যক্রম তারা হাতে নেয়। দ্বিতীয়, ইতালি অ্যাম্বাসিডর কারণ দেখিয়ে অপারগতা প্রকাশ করলে প্রয়োজনে ইতালি সফরের মাধ্যমে সমস্যা সমাধানের ব্যবস্থা নিতে হবে এবং ইতালির প্রধানমন্ত্রী সহ ইতালির পররাষ্ট্র মন্ত্রীর সাথে মিটিং করে ভিসার মতো সকল প্রকার জটিলতা আছে সমাধান করতে হবে। আমরা সকল ভুক্তভোগীরা মনে করি এমন কোনো জটিলতা নাই যার কোনো সমাধান নাই। এই কূটনৈতিক সমস্যা কূটনৈতিকভাবে সমাধান করা সম্ভব। দরকার সমাধানের জন্য সঠিক উদ্যোগ গ্রহণ করা। আমাদের জন্য সরকার কাজ করবে সেই আশা রাখতেছি প্রধান উপদেষ্টার উপর। আমরা কোনো প্রকার রোড ব্লক অথবা আন্দোলন মানববন্ধন চাই না। আমরা চাই শুধুমাত্র সুষ্ঠু সমাধান। আমি বাংলাদেশ সরকারকে জানিয়ে দিতে চাই, যেভাবে পাকিস্তান, শ্রীলঙ্কা এবং বাংলাদেশের ওয়ার্ক পারমিটের বৈধতা একসাথে স্থগিত করেছে, সেখানে পাকিস্তান এবং শ্রীলঙ্কা ব্যাকলগ শেষ করে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট এবং জমা দুটো একসাথে চলছে।
তারা দুই দেশে কূটনৈতিক তৎপরতার কারণে সমস্যা সমাধান করে ফেলছে, সেখানে আমাদের বাংলাদেশ এখনো পারল না কেন? এই সমস্যাটা শুধু আমরা যারা ভিসা প্রার্থী শুধু তাদের নয়, এই সমস্যা পুরো বাংলাদেশের। এই সমস্যার জন্য পুরো বাংলাদেশে ক্ষতিগ্রস্ত। আজকের সংবাদ সম্মেলনের পরে অবশ্যই প্রধান উপদেষ্টা অথবা তার প্রেস সচিবের মাধ্যমে সমস্যা সমাধানের জন্য তাদের পদক্ষেপ জানিয়ে দেওয়া হবে। ওদের সাথে সাক্ষাৎ করি এবং কি সেই সাক্ষাতে আমরা আমাদের সকল দুঃখ দুর্দশা এবং যত ধরনের সমস্যা আসে সব কিছু তুলে ধরি। উপদেষ্টা মহোদয় আমাদের সব সমস্যা শোনার পর উনিও আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে খুব দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করবেন যে আমাদের এই সমস্যাটা কিভাবে সমাধান করা যায়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে অনেক মাস চলে গেলেও মাননীয় উপদেষ্টা মহোদয় এবং কি ওনার মন্ত্রণালয় থেকে আমাদের এই সমস্যাটা সমাধান করার জন্য কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়নি। মাননীয় পররাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, ভিসা দেওয়া না দেওয়া যেমন কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়, তেমন ওয়ার্ক পারমিট দেওয়া না দেওয়াও সেই দেশের অভ্যন্তরীণ বিষয়। কিন্তু কোনো দেশের ইমিগ্রেশন থেকে ইস্যু হয়ে যাওয়া ওয়ার্ক পারমিটের ভিসা দেওয়া না দেওয়া সেই দেশের অভ্যন্তরীণ বিষয় হতে পারে না। ইটালির আইন অনুসারে 3 মাস থেকে 6 মাসের ভিতর ওয়ার্ক পারমিট যাচাই বাছাই করে ভিসা দিতে এম্বাসি বাধ্য। ভিসা দিবে, না হয় নিষ্পত্তি করবে। কিন্তু বাংলাদেশের কূটনৈতিক ব্যর্থতার কারণে বছরের পর বছর অতিবাহিত হলেও এম্বাসি তার কোনো নিষ্পত্তি করতেছে না, যার কারণে আমাদের লক্ষাধিক ভুক্তভোগী তাদের পরিবার নিয়ে 2 বছর যাবৎ মানবত জীবনযাপন করছে। আমাদের ভুক্তভোগীদের মধ্যে অধিকাংশই প্রবাস ফেরত, যারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ভালো ভালো অবস্থানে কর্মরত ছিল। তারা প্রতি মাসে হাজার হাজার ডলার বাংলাদেশে রেমিটেন্স পাঠিয়েছে, বাংলাদেশের অর্থনীতিকে উন্নত করার জন্য এবং সচল করার জন্য অবদান রেখেছিল। কিন্তু পরিবার পরিজন নিয়ে তার আরেকটু ভালো থাকার আশায় তারা ইউরোপ তথা ইটালি যাওয়ার স্বপ্ন দেখে, যার ফলস্বরূপ তারা তাদের মাধ্যম থেকে ওয়ার্ক পারমিট সংগ্রহ করে এবং তাদের কর্মরত দেশগুলো থেকে বাংলাদেশে চলে আসার পর বিএফএস গ্লোবালের মাধ্যমে ইটালি অ্যাম্বাসিতে তাদের ওয়ার্ক পারমিট এবং মূল পাসপোর্ট সহ বিভিন্ন ডকুমেন্ট জমা করে, যেগুলো 3 থেকে 6 মাসের মধ্যে নিষ্পত্তি করার কথা। কিন্তু দেখা যাচ্ছে 1.5 থেকে 2 বছর অতিবাহিত হলেও সেগুলোর এখনও নিষ্পত্তি হয়নি। তো নিষ্পত্তি না হওয়ার কারণে আমাদের প্রবাস ফেরত ভাইগুলো এখনও বাংলাদেশে অবস্থান করা লাগতেছে। তো এতদিন বাংলাদেশে অবস্থান করার ফলে দেখা যাচ্ছে তারা যেই দেশগুলোতে কর্মরত ছিল সেই দেশের ভিসার মেয়াদও তাদের শেষ হয়ে গেছে। এখন ইচ্ছে করলেও তারা ওই দেশগুলোতে আর ফেরত যেতে পারছে না। এমন অবস্থায় আমাদের প্রবাস ফেরত ভাইয়েরা মানবত জীবনযাপন করতে হচ্ছে। দেশ ও সরকারকে জানাতে চাই, ইটালির ভিসা প্রক্রিয়া দীর্ঘসূত্রতা এবং জটিলতার কারণে বাংলাদেশের আবেদনকারীদের মধ্যে প্রচণ্ডভাবে মানবিক বিপর্যয় ঘটেছে। আমরা যারা কাগজ জমা দিয়ে ভোগান্তিতে আছি তারা তো আছি, নতুন করে যারা ভোগান্তিতে পড়তেছে, একটা জিনিস দেখেন, ইটালি অ্যাম্বাসি তাদের ভিসা দেওয়া একবারে কমিয়ে দিয়েছে, ভিসা দেওয়ার হার একদম নগণ্য। কিন্তু ইটালি থেকে ওয়ার্ক পারমিট দেওয়া কিন্তু তারা বন্ধ রাখেনি। ওয়ার্ক পারমিটগুলো তারা প্রতিনিয়তই দিচ্ছে, বাংলাদেশেও পাঠাচ্ছে, কিন্তু এই দিকে তারা ওয়ার্ক পারমিটগুলো জমা নেওয়া আবার বন্ধ রাখছে। ওয়ার্ক পারমিটগুলো জমা দিতে হয় বিএফএস গ্লোবালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, তারপর অ্যাম্বাসিতে জমা দিতে হয়। এদিকে তারা অ্যাপয়েন্টমেন্ট বন্ধ করে রাখছে। ওয়ার্ক পারমিটগুলো আসছে বাংলাদেশে, অ্যাপয়েন্টমেন্ট বন্ধ, যার ফলে দেখা যাচ্ছে 1-1.5 বছর যাবৎ অনেক ভাইয়েরা, হাজার ভাইয়েরা ওয়ার্ক পারমিট নিয়ে বসে আছে, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট সমস্যার কারণে তারা তাদের ওয়ার্ক পারমিটটি জমা দিতে পারছে না। আমরা জমা দিয়ে ভুক্তভোগী আর ওরা জমা না দিয়ে ভুক্তভোগী। তো বাংলাদেশিরা এইভাবেই ভুক্তভোগীর শিকার হচ্ছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, 1.5 থেকে 2 বছর ধরে বেকার থাকার মানসিক চাপ, অতিরিক্ত মানসিক চিন্তা বিপর্যস্ত হয়ে আমাদের ইটালি ভিসা প্রত্যাশী ভুক্তভোগীদের মধ্যে অনেকেই, প্রায় 6-7 জন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। আরও একটি দুঃখের কথা বলতে হয়, গত কিছুদিন আগে আমাদের একজন ইটালি ভিসা প্রত্যাশী ভাই আত্মহত্যা করেছে। তাহার আত্মহত্যার যে প্রেক্ষাপট সেটা পর্যালোচনা করে দেখা যায় যে সেই ভাইটি বিগত দিনে 6 থেকে 7 বছর প্রবাসী ছিল এবং ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট তার পরিবারের জন্য বাংলাদেশে পাঠাতো। তো তার পরিবার নিয়ে আরেকটু ভালো থাকার আশায় সে ইউরোপ যাওয়ার স্বপ্ন দেখে। একটি রিপোর্ট অনুযায়ী দেখা যায় 2014 সাল থেকে 2024 সাল পর্যন্ত প্রায় 1200 বাংলাদেশি সাগরপথে ইউরোপ গমন করার সময় মৃত্যুবরণ করেছে। তো এই আরেকটি প্রতিবেদনে দেখা যায় এই সময়ে এসে সাগরের মৃত্যুর
মৃত্যুর যেই ইয়েটা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। এই মুহূর্তে একমাত্র ভিসা প্রক্রিয়া দ্রুত নিষ্পত্তি হলে এই মানবিক বিপর্যয় রোধ করা সম্ভব, তাছাড়া এই মানবিক বিপর্যয় রোধ করা কোনোভাবেই সম্ভব নয়। বিভিন্ন দেশগুলো আছে, তাহলে এই ফায়দাটা ওনারা লুটবে। তবে আমরা একটা জিনিস আশঙ্কা করতেছি যে আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের এই ভিসা জটিলতাটা হওয়ার পেছনে হাত থাকতে পারে, আমরা এটা আশঙ্কা করতেছি। তো মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যে স্যার, আপনি অতি দ্রুত সময়ের মধ্যে ভিসা জটিলতা সমাধানের জন্য ব্যবস্থা গ্রহণ করুন। তা না হলে দেশের অর্থনীতি থুবড়ে পড়বে, যা আমাদের দেশ ও জাতির জন্য ভয়াবহ বিপর্যয় নিয়ে আসবে। ইটালি ভিসা প্রত্যাশী লক্ষাধিক ভুক্তভোগী ও তাদের পরিবার আপনার দিকে তাকিয়ে আছে। আমাদের ধারণা, বর্তমান সময়ে এই সংকট একমাত্র আপনি সমাধান করতে পারেন। আপনার একটি হস্তক্ষেপ লক্ষাধিক পরিবারের মুখে হাসি ফোটাতে পারে, হাজারো বেকার যুবকের কর্মসংস্থান তৈরি করতে পারে, আত্মসম্মানপূর্ণ একটি জীবনযাপন ফিরে পাবে হাজারো যুবক। আমাদের এই বিভীষিকাময় দুঃসহ জীবন থেকে মুক্তি দিতে পারে আপনার একটি মাত্র হস্তক্ষেপ। তাই বিনীতভাবে অনুরোধ করছি, আমাদের এই ভিসা জটিলতা দূরীকরণে খুব দ্রুত সময়ে যেন মাননীয় প্রধান উপদেষ্টা তার ব্যবস্থা গ্রহণ করে। এই আমার সাংবাদিক বন্ধুগণ, আমাদের যে মূল প্রেক্ষাপটটা ছিল অতীতের, এই প্রেক্ষাপটটা আমি তুলে ধরেছি।